Good morning everyone. আমি বিশ্বনাথ কর্মকার, ড্রপস প্রিন্সিপাল ইনস্ট্রাক্টর ফ্রম গভর্নমেন্ট আইটি ইনপুর রানিং আন্ডার পিটিপি থেকে। আজকে আমি আবার উপস্থিত হয়েছি একটি নতুন টপিক নিয়ে পড়ে, যেটির নাম হলো রিকোয়ারমেন্ট অফ গ্রিন বেল্ট অ্যান্ড ল্যান্ড। আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটি হচ্ছে ড্রাফটসম্যান সিমিলারি একটা টপিক। এর মধ্যে দেওয়া রয়েছে যে ডেসক্রাইব গ্রিন বেল্ট ল্যান্ড অ্যান্ড ইন পারপাস আর এক্সপ্লেন এনভায়রনমেন্টাল ল ফর গ্রিন বেল্ট ডেভেলপমেন্টস। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানবো। তো চলো এই টপিকটি শুরু করা যাক। হোয়াট ইজ গ্রিন বেল্ট ল্যান্ড অ্যান্ড ইজ পারপাস? গ্রিন বেল্ট ল্যান্ড জিনিসটা কী আর উদ্দেশ্য হিসেবে কী? গ্রিন বেল্ট ল্যান্ড রেফার্স টু এন এরিয়া দ্যাট ইজ কেপ্ট ইন রিজার্ভ ফর অ্যান ওপেন স্পেস মোস্ট অফেন অ্যারাউন্ড লার্জার সিটিস। বড় যে শহর রয়েছে সেই শহরের চারপাশে প্রায় একটি মুক্ত জায়গা ছেড়ে দেওয়া হয়, রিজার্ভে রাখা হয়, যেটাকে বলা হয় গ্রিন বেল্ট ল্যান্ড। The main purpose of the Green Belt policy is to protect the land around larger urban centers from urban sprawl and maintain the designated area for forestry and agriculture, as well as to provide habitat to wildlife. যত দিন যাচ্ছে, দিন যত অগ্রসর হচ্ছে, তত আরবানাইজেশন বেশি হচ্ছে। তো সেসব ক্ষেত্রে বড় বড় শহরতলিতে বড় বড় বিল্ডিংও বেশি তৈরি হচ্ছে বসবাসের জন্যে, বিজনেসেস পারপাসে, হোটেল পারপাসে অনেক বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। তো শহর আরও উন্নত হচ্ছে। তো সেক্ষেত্রে কী হয়, ধীরে ধীরে ল্যান্ড আস্তে আস্তে কম পড়তে থাকে, ল্যান্ড কম দেখা যায়। তো সেই জন্যে পার্টিকুলারলি যাতে ফরেস্ট্রির জন্য জায়গা রাখা দরকার, জায়গা রাখা সম্ভব হয়, যাতে এগ্রিকালচারের জন্য যাতে স্পেস থাকে, তার সঙ্গে ওয়াইল্ড লাইফের জন্য যাতে বসতি তৈরি করে দেওয়া যায়, যাতে ওদেরকে যাতে হ্যাবিটেট দেওয়া যায়। তো সেই জন্যেই গ্রিন বেল্ট ল্যান্ডটা তৈরি করা হয়ে থাকে। এই গ্রিন বেল্টের যে নীতি তৈরি করে সেটা মেনলি হচ্ছে যে ল্যান্ডকে রক্ষা করা, প্রোটেক্ট করা। কোথা থেকে? লার্জার আরবান সেন্টার্স ফ্রম আরবান স্প্রল। মানে আরবান স্প্রল বলতে কি, যে এই যে শহর বেশি তাড়াতাড়ি গড়ে উঠছে, তো সেই এই আরবানাইজেশন নিয়ে যে টানাটানি, যে বেশি করে বিল্ডিং বানাতে হবে, বেশি শহরকে আরও উন্নত করতে হবে, বেশি বেশি করে রোড, বেশি তার ওভারব্রিজ ইত্যাদি যেসব জিনিসগুলো হচ্ছে, তো সেখান থেকে কী করে গ্রিন বেল্টকে রক্ষা করা যায়, সেটাই হচ্ছে গ্রিন বেল্টের পলিসি। গ্রিন বেল্ট offers a number of benefits for both urban and rural population by preventing the urban sprawl. By preventing the urban sprawl, it helps protect agricultural activities and the unique character of rural communities. Urban population, on the other hand, is provided an access to an open space which offers opportunities for outdoor activities and an access to clean air. গ্রিন বেল্ট যদি তৈরি করা যায় কোনো শহরতলির চারপাশে, তাহলে এর জন্য অনেক কিছু সুবিধা আমরা পেয়ে থাকি, যেটা কোনো আরবান ক্ষেত্র হতে পারে কিংবা কোনো গ্রামীণ রুরাল পপুলেশন ক্ষেত্র সেটা হতে পারে। তো আরবান স্প্রলকে যদি রোধ করা যায়, তাহলে সেক্ষেত্রে গ্রিন বেল্ট বেশি বাড়বে। তো এতে কী সাহায্য হবে, যে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারবো, তার সঙ্গে রুরাল কমিউনিটির জন্য একটা আলাদা বৈশিষ্ট্য আমরা এখানে তৈরি করতে পারবো, তার সঙ্গে আরবান পপুলেশনকে আমরা রোধ করতে পারবো। মানে আরবান পপুলেশনকে আটকানো মানে সেক্ষেত্রে কী হবে, যে ফ্ল্যাট বিল্ডিংস এগুলো কম তৈরি হবে। তো তাদের জন্য আলাদা করে জায়গা ছাড়া থাকবে, যেখানে আরবান কমিউনিটিসের জন্য আলাদা ক্যারেক্টারিস্টিক্স ওইখানে বৈশিষ্ট্য থাকবে। তার সঙ্গে ওপেন স্পেস অ্যাক্সেস করা যাবে, যেটার ক্ষেত্রে কী হবে, যে আউটডোর অ্যাক্টিভিটির জন্যে সুযোগ সুবিধা আরও বেশি বাড়বে, আর তার সঙ্গে মুক্ত বাতাসের যে অ্যাক্সেস পাওয়া সেটাও বেশি করে পাওয়া যাবে। তো এই জন্যেই গ্রিন বেল্ট পলিসি নিয়ে আসা হয়েছে, আর গ্রিন বেল্টের ল্যান্ড ধারণ করা হয় গোটা শহর অঞ্চলের আশেপাশে, সেটাকে তৈরি করা হয়ে থাকে। Areas that are designated as green belt must not be built upon because green belt is defined as an open space. However, that does not mean that no buildings can be erected in green belt. যেসব এরিয়াগুলোকে গ্রিন বেল্ট হিসেবে নামকরণ করা হয়েছে, সেখানে কোনো রকমই কোনোভাবেই যেন কোনো বিল্ডিংস ওইখানে তৈরি না হয়। কারণ গ্রিন বেল্ট মানে মেনলি হচ্ছে কি ওপেন স্পেসের জন্য। যদিও তার মানে এই নয় যে কোনো বিল্ডিংই ওইখানে তৈরি করা যাবে না। গ্রিন বেল্টেও কিছু কিছু বিল্ডিং তৈরি করা হয়ে থাকে, তার জন্য এক্সট্রা কিছু পারমিশনস দরকার লাগে। বিল্ডিংস ফর এগ্রিকালচারাল ইউজেস অ্যান্ড স্যানিটেশন ফ্যাসিলিটিস ফর ইনস্ট্যান্স আর ইউজুয়ালি অ্যালাউড। চাষবাসের ক্ষেত্রে আর স্যানিটেশনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিল্ডিং তৈরি করা ওইখানে যেতে পারে, সেটার জন্য আলাদা করে পারমিশন নিতে হয়।
কিছু কেসে এটাও দেখা গেছে যে ইন সাম কেসেস কিছু ব্যাপারে ইট ইজ অলসো পসিবল টু চেঞ্জ দ্য ইউজ অফ ল্যান্ড ইন গ্রিন বেল্ট অ্যান্ড ইভেন গেইন পারমিশন ফর স্ট্রাকচার্স দ্যাট আর অফিসিয়ালি নট অ্যালাউড ইন গ্রিন বেল্ট। এটাও পসিবল যে কোনো জমি হয়তো সেখানে আরবানেশন হওয়ার কথা ছিল কিন্তু সেটাকে চেঞ্জ করে ওটাকে গ্রিন বেল্টে পরিণত করা হলো। আবার সেই সব গ্রিন বেল্টে আবার নতুন করে কিছু স্ট্রাকচারসও এখানে বানানোর জন্য অনুমতি নেওয়া হলো, যেগুলো অফিসিয়ালি হয়তো সেই গ্রিন বেল্টে অ্যালাউ করা সম্ভব নয়, কিন্তু এগুলো রেয়ার কেস। However, such cases are very rare and the local authorities grant permission only if no suitable site for the building can be found in the urban center or outside the green belt and there is an accessible business electricity source. তো কোন কোন ক্ষেত্রে এরকম বিল্ডিং তৈরি করা হতে পারে গ্রিন বেল্টের এরিয়ার মধ্যে? যদি শহর অঞ্চলের আশেপাশে কোনো সুটেবল সাইট পাওয়া যাচ্ছে না যেখানে বিল্ডিং তৈরি করা সম্ভব হবে, অথবা আরবান সেন্টারের মধ্যে সেরকম কোনো হয়তো সাইট নেই, কোনো জায়গা স্পেস খালি নেই যেখানে হয়তো সেরকম বিল্ডিং তৈরি হতে পারে, সেসব ক্ষেত্রে। আর তাছাড়া কি দেখা যাচ্ছে যে গ্রিন বেল্টের আশেপাশে যদি কোনো ইলেকট্রিসিটি সোর্স থাকছে, যদি কোনো অ্যাক্সেস করার মতন জায়গা থাকছে, তো সেখানেও সেক্ষেত্রে গ্রিন বেল্টের মধ্যে আমরা বিল্ডিং তৈরি করতে পারি, তবে এটা রেয়ার কেসের জন্য স্পেশালি এগুলো পারমিশন লাগে। এরপর আসছে আর দেয়ার এনি রেগুলেশনস অর এনভায়রনমেন্টাল ল ফর গ্রিন বেল্ট ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া? বলছে ভারতে গ্রিন বেল্ট উন্নয়নের জন্য সেরকম কোনো নিয়ম, কোনো নীতি, কোনো আইন, পরিবেশ আইন কি কিছু তৈরি করা হয়েছে? এটার এখানে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন হ্যাজ বিন কনসিডার্ড অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ডোমেন ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড আদার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস ইন ইন্ডিয়া। ভারতে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি মানে উন্নয়নের যে কার্যকলাপ, সেটার জন্য পরিবেশকে কী করে রক্ষা করা যায় সেটাকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রাখা হয়। ওইটাকে পরিচালনা করা হয় এইটার বিষয় যে কী করে ইন্ডাস্ট্রি আর আদার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস যেভাবে ইন্ডিয়াতে হচ্ছে ঠিক সেইভাবে এনভায়রনমেন্টকে কীভাবে প্রোটেকশন করা সম্ভব। মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, যেটাকে বলা হয় MOEF, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট হ্যাজ টেকেন সেভারাল পলিসি ইনিশিয়েটিভস অ্যান্ড প্রমোটেড ইন্টিগ্রেশন অফ এনভায়রনমেন্টাল কনসার্নস ইন ডেভেলপমেন্ট প্রজেক্টস। মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট যে ডিপার্টমেন্ট রয়েছে তারা অনেক নীতি তারা উদ্যোগ নিয়েছে, তারা সেটাকে স্থাপনা করার চেষ্টা করেছে। আর কি করেছে যে এনভায়রনমেন্টাল কনসার্ন সংক্রান্ত যেসব ডেভেলপমেন্ট যে প্রজেক্টের যেগুলো কাজ চলছে, যেখানে উন্নয়নের প্রযুক্তিমূলক যেখানে কাজ চলছে, সেগুলো সব কটাকে একত্রিত নিয়ে এসে পরে সেটাকে প্রমোটিং করেছে। আর প্লাস প্রমোট করার সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্টের কী করে ফরেস্টকে রক্ষা করা যায় সেটার জন্য তারা অনেক রকম নীতি তারা উদ্যোগ সামনে নিয়ে এসছে। ওয়ান সাচ প্রমোটেড ইন্টিগ্রেশন অফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট EIA of development projects issued in 1994 and further revised notification in year 2006 under the provisions of Environment Protection Act 1986। এনভায়রনমেন্ট প্রোটেকশনের যে আইন রয়েছে, যেটা 1986 সালে যে আইনটা এনাক্টেড অভিনীত হয়েছিল, সেই আইনের যে ধারা তার আন্ডারে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট EIA, যেটা হচ্ছে ডেভেলপমেন্ট প্রোডাক্ট ইস্যুড করা হয়েছিল 1994 সালে। এটা প্রথম ইস্যু হয়েছিল কি যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এটা মূল্যায়ন করে দেখা গেছিলো যে এনভায়রনমেন্টের ওপর তার কতটা প্রভাব পড়তে চলেছে যখন ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ চলছে। আর সেটাকে ফার্দার রিভাইজ করে আবার নোটিফিকেশন কবে নিয়ে আসা হয়েছিল, সেটা হচ্ছে 2006 সালে। EIA গাইডেন্স ম্যানুয়াল ফর বিল্ডিং। তো EIA এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এই ক্ষেত্রে তাদের কী কী গাইডেন্স থাকে, যেটা হচ্ছে বিল্ডিং যে ইরেকশন হচ্ছে, বিল্ডিং যে তৈরি হচ্ছে, সেটা কীভাবে ম্যানুয়ালি চেক করা যাবে, কীভাবে সম্ভব যাতে বিল্ডিংটা হয় আর যাতে এনভায়রনমেন্টাল প্রোটেক্ট থাকে আর যাতে কোনো অসুবিধা না হয়। তার সঙ্গে কী বলছে কনস্ট্রাকশন, টাউনশিপস অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট। তো বিল্ডিং যখন কনস্ট্রাকশন হচ্ছে তার সঙ্গে টাউনশিপ প্ল্যানিংও হতে পারে, শহর যে গড়ে তোলা, তার সঙ্গে কোনো এরিয়ার হয়তো উন্নতি, সে সব গাইডেন্স থাকছে কার আন্ডারে, যেটা হচ্ছে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, যেটা কোন আইনের আন্ডারে আসছে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986, যেখান থেকে EIA নোটিফিকেশনগুলো এখান থেকে জারি করা হয়। এর সাথে রয়েছে কি যে কনস্ট্রাকশন, টাউনশিপ অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্টস proactively talks about the importance of green belt in such projects। তো এই কোনো কনস্ট্রাকশন তৈরি করা, কোনো বিল্ডিং, কোনো নির্মাণ কার্য, কোনো টাউনশিপ প্ল্যানিং হচ্ছে বা কোনো এরিয়া যদি ডেভেলপমেন্ট হচ্ছে, তো এইসব প্রজেক্টগুলো, তো এইখানে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে এইসব প্রজেক্টে গ্রিন বেল্টের কতটা অপরিহার্যতা, কতটা গুরুত্ব গ্রিন বেল্ট। এনভায়রনমেন্টাল গাইডলাইন্স ফর ইন্ডাস্ট্রিজ ডেভেলপড বাই MOEF, যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট MOEF suggests that the industries must care about the surrounding environment and minimize the adverse impacts of industrial operations in the immediate neighborhood as well as distant places। কোনো কলকারখানা হয়তো তৈরি হলো, সাপোজ কোনো স্টিল প্ল্যান্ট বা কোনো থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইত্যাদি, বা কোনো অয়েল ডিস্টিলেশনের কোনো রিফাইনারি,
এক্সেট্রা আরও অনেক প্ল্যান্ট থাকছে। তো এই প্ল্যান্ট কোনো ইন্ডাস্ট্রিজ যখন তৈরি হচ্ছে, তো আশেপাশে যে তার এরিয়া, যে সারাউন্ডিং যে পরিবেশ থাকছে, তার উপরে কিভাবে প্রভাব পড়ছে সেইটাকে এখানে আগে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়, যে তার উপর কোনো খারাপভাবে যেন কোনো প্রভাব না পড়ে আশেপাশে এরিয়ার উপরে। যেহেতু ইন্ডাস্ট্রিতে কোনো অপারেশনস চলছে, যেরকম অ্যাজ ফর এক্সাম্পল থার্মাল পাওয়ার প্ল্যান্টে ওইখানে যে কোকের যে ডাস্ট থাকে, যেটাকে ফ্লাইস বলা হয়, তো সেটার জন্য একটা আলাদা ডাম্পিং গ্রাউন্ড করা থাকে। কিংবা স্ল্যাগ, স্টিল ব্লাস্ট ফার্নেস থেকে যে স্ল্যাগটা নির্গত হয়, সেই স্ল্যাগটাকেও একটা আলাদাভাবে ডাম্পিং গ্রাউন্ড থাকে যেখানে স্ল্যাগকে ডাম্প করা হয়। তো এই জিনিসগুলো যখন ডাম্পিং হচ্ছে, তো আশেপাশের যে পরিবেশ সেটার উপরে যেন বেশি খারাপ প্রভাব না ফেলে, যেন আশেপাশের যে গ্রিনারিজ এরিয়াটা সেটা যেন ঠিক মতন সুস্থভাবে থাকে। কারণ ওই গ্রিন বেল্ট এরিয়াগুলো যদি থাকে, তবে গিয়েই কোনো আরবান নেচার বা কোনো রুরাল নেচার, কোনো রুরাল এরিয়াকে, আরবান এরিয়াকে ঠিক মতন সুস্থ সবলভাবে রাখা যাবে। আর তাছাড়া কি, দূরত্ব ডিস্টেন্স প্লেসে যদি ওগুলোকে ডাম্পিং করে, তাহলে সেক্ষেত্রে সেটাও দেখতে হবে সেই ডিস্টেন্স প্লেসও যেন ঠিক মতনভাবে বজায় থাকে, যেন কোনো অ্যাডভার্স ইম্প্যাক্ট যেন ইন্ডাস্ট্রিয়াল অপারেশনসের কারণে এগুলোর উপরে না আসতে পারে। Therefore, অতএব these guidelines mandate project owners to maintain the certain distance by the industries from the areas like ecologically sensitive areas, coastal areas, floodplain of the riverside system, transport communication system and major settlements. তো সেই জন্য এই যে গাইডলাইনগুলো দেওয়া আছে, তো সেখানে অপরিহার্যভাবে যে জিনিসটা গুরুত্বপূর্ণ দিয়ে দেখা হয়, যেটা হচ্ছে প্রজেক্ট ওনার্সদেরকে খুব মতনভাবে খেয়াল রাখতে হয় যে এই গাইডলাইনগুলোকে যেন ঠিকভাবে মেনটেন করা যায়, যেন এগুলো কীভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, যে ইন্ডাস্ট্রিজ অপারেশনের কারণে যাতে অ্যাডভার্স ইম্প্যাক্ট যাতে গ্রিন বেল্টের ওপরে না আসতে পারে। তো তার মধ্যে কোন কোন এরিয়াগুলো আসতে পারে, যেরকম কোনো ইকোলজিক্যালি কোনো সেন্সিটিভ এরিয়াস, কোনো ইকোসিস্টেম হয়তো সেখানে রয়েছে, বা কোনো কোস্টাল এরিয়া, বা কোনো রিভার সাইড সিস্টেমে কোনো ফ্লাড প্লেন, বা ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম, ইভেন কি কোনো মেজর সেটেলমেন্ট, সেসব ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয়। এর সঙ্গে আরও অতিরিক্ত কী বলা আছে, বলছে ইন অ্যাডিশন দিস গাইডলাইন্স অলসো ম্যান্ডেট দ্যাট ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস হ্যাভ টু বি রিকগনাইজ অ্যান্ড অ্যাসেসড হোয়াইল কাটিং ইন্ডাস্ট্রি। তার সঙ্গে অতিরিক্ত কী বলা হয়েছে, যে এখানে যে নিয়ম, যে গাইডলাইন্স যেগুলো দেওয়া থাকছে, যে অর্থনীতি আর সামাজিক যে ফ্যাক্টরসগুলো রয়েছে সেগুলোকে ঠিকভাবে আগে চিহ্নিতকরণ করা, আর সেগুলোকে মূল্যায়ন করা যখন কোনো ইন্ডাস্ট্রি হয়তো ইনস্টল চলছে, বা কাটিং চলছে, বা হয়তো রিপ্লেসিং চলছে, কিছু একটা ইন্ডাস্ট্রিয়াল অপারেশন চলছে, সেসব ক্ষেত্রে। Following are the key points that all industries need to follow while moving ahead with the establishment of manufacturing processing unit in certain areas. তো এখানে কিছু পয়েন্ট আউট করে দেওয়া রয়েছে, যেগুলো কি বলছে, যে যে কোনো কলকারখানা কিংবা সব রকম যে ইন্ডাস্ট্রিজ, তাদেরকে এই নিয়মগুলোকে পালন করতে হবে, এগুলোকে ফলো করতে হবে। যখন কোনো এস্টাবলিশমেন্টে হয়তো কোনো প্রসেসিং ইউনিট চালু হচ্ছে, বা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট যখন চালু হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো এরিয়াতে, সেগুলো এখানে বলা রয়েছে। তো কী বলছে, প্রথম, নো ফরেস্ট ল্যান্ড শ্যাল বি কনভার্টেড ইন্টু নন ফরেস্ট অ্যাক্টিভিটি ফর দ্য সাস্টেনেন্স অফ দ্য ইন্ডাস্ট্রি। রেফারেন্স কী দেওয়া রয়েছে, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980। কোনো ইন্ডাস্ট্রিকে বজায় রাখার জন্য, কিংবা কোনো ইন্ডাস্ট্রির কোনো অ্যাক্টিভিটিকে, হয়তো নতুন কোনো প্ল্যান্ট হতো সেখানে চালু হতে চলেছে, তো সেসব জায়গাতে যদি কোনোটা ফরেস্ট ল্যান্ড হয়ে থাকে, তো সে ফরেস্ট ল্যান্ডকে নন ফরেস্টে কনভার্ট করা চলবে না। অতএব ওইখানে অ্যাফরেস্টেশন যেটা থাকবে, সেটা অ্যাফরেস্টেশনই থাকবে, ওইখানে ডিফরেস্টেশন থাকার কোনো উপায় নেই, ওখানে গাছ কাটা চলবে না, যেটা ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 আন্ডারে যেটা দেওয়া রয়েছে। 2 নম্বর, নো প্রাইম এগ্রিকালচারাল ল্যান্ড, এটা হবে শ্যাল বি কনভার্টেড ইন্টু ইন্ডাস্ট্রিয়াল সাইট। কোনো প্রধান চাষবাসের যে জমি থাকছে সেটাকে ইন্ডাস্ট্রিয়াল সাইটে কনভার্ট করা চলবে না। উইদিন দ্য অ্যাকোয়ার্ড সাইট দ্য ইন্ডাস্ট্রি মাস্ট লোকেট ইটসেলফ অ্যাট দ্য লোয়েস্ট লোকেশন টু রিমেন অবস্কিউরড ফ্রম জেনারেল সাইট। যেখানে সাইট পাওয়া গেছে, যে জায়গাটা সাইটকে অ্যাকোয়ার করা হয়েছে, মানে ওটাকে সংগ্রহ করা হয়েছে, ওই জায়গাতে ইন্ডাস্ট্রি যদি তৈরি হতে চলেছে, তাহলে সেটা এমন জায়গায় ইন্ডাস্ট্রি তৈরি হবে যেন এটা জেনারেল সাধারণ সাইট থেকে যেন অনেক দূরে থাকে, আর তাছাড়া পপুলেটেড এরিয়া থেকে যেন সেই ইন্ডাস্ট্রিটা অনেক দূরে ওটাকে অবস্থান হয়। ল্যান্ড অ্যাকোয়ার্ড শ্যাল বি সাফিসিয়েন্টলি লার্জ টু প্রোভাইড স্পেস ফর অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অফ ওয়েস্ট ওয়াটার স্টিল লেফট ফর ট্রিটমেন্ট আফটার ম্যাক্সিমাম পসিবল রিইউজ অ্যান্ড রিসাইকেল। যে ল্যান্ডকে গ্রহণ করা হয়েছে যেখানে ইন্ডাস্ট্রি তৈরি হতে চলেছে, তো সেখানে ইন্ডাস্ট্রি স্থাপন হয়ে যাওয়ার পর তারপরে যেন যথেষ্ট পরিমাণে অনেক বেশি জায়গা থাকে, মুক্ত যেন এরিয়া থাকে, যেখানে ওয়েস্ট ওয়াটারকে যাতে ঠিকভাবে ট্রিটমেন্ট করা যায়, যে ওয়েস্ট ওয়াটারটা
যদি ওটা সরাসরি রিভারে কিংবা পন্ডে ফেলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে রিভার ইকোসিস্টেম বা পন্ডের ইকোসিস্টেমগুলো খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই ওয়াটারটাকে ট্রিটমেন্ট করার পর তারপরে সেটাকে যেন ওপেন মানে ল্যান্ডের উপরে দেওয়া যেতে পারে, অথবা সেটাকে আবার সম্ভব করতে হবে যে কতটা ওটাকে রিইউজ করা যায়, আর সেটাকে বারে বারে রিসাইকেল করতে হবে। রিক্লেমড ওয়েস্ট ওয়াটার মানে যে ট্রিটেড, যে ওয়েস্ট ওয়াটারটাকে ট্রিট করা হয়ে গেছে মানে ওর মধ্যে আর ওয়েস্ট জিনিস কোনো পদার্থ নেই, সেটা কি বলছে, শ্যাল বি ইউজ টু রেজ গ্রিন বেল্ট অ্যান্ড টু ক্রিয়েট ওয়েস্টার্ন বডি ফর অ্যাস্থেটিক্স রিক্রিয়েশন অ্যান্ড ই পসিবল ফর অ্যাকোয়াকালচার। এবারে যে জলটা বীজাণুমুক্ত হয়ে গেছে মানে জীবাণু যেটা মুক্ত হয়ে গেছে, সেই জলটাকে আবার রিউজ করা যেতে পারে কোনো ইন্ডাস্ট্রিয়াল বা ডোমেস্টিক পারপাসের ক্ষেত্রে, অথবা সেই জলটাকে নিয়ে পরে আবার গ্রিন বেল্ট তৈরি করতে সেটা লাগানো যেতে পারে। তো সেই ক্ষেত্রে কোনো নতুন কোনো ইকোসিস্টেম তৈরি বা হয়তো কোনো নতুন রিক্রিয়েশনস বা অ্যাকোয়াকালচারের জন্য সেটাকে যদি পসিবল হয় তাহলে সেটাকে ইউজ করা সম্ভব, যেটা ট্রিটেড ওয়েস্ট ওয়াটার। দ্য গ্রিন বেল্ট শ্যাল বি half kilometer wide around the battery limit of the industry. For industry having order problem, it shall be a kilometer wide. গ্রিন বেল্ট যে এরিয়াটা থাকছে সেটা ইন্ডাস্ট্রির যে ব্যাটারি লিমিট তার থেকে যেন 1/2 কিলোমিটার আরও বেশি যেন চওড়া হয়। এবারে এরকম কোনো ইন্ডাস্ট্রি থাকে যেখানে হয়তো অর্ডার প্রবলেম, যেরকম কিছু কিছু ইন্ডাস্ট্রি থেকে যেখান থেকে সালফারের খুব গন্ধ আসে, তো সেই ক্ষেত্রে ওইখানে যে গ্রিন বেল্টটা থাকবে সেটা যেন মিনিমাম যেন 1 কিলোমিটার ওয়াইড হয়, যাতে অর্ডার প্রবলেমটাকে যাতে ইজিলি যাতে আটকানো যায়। দ্য গ্রিন বেল্ট বিটুইন টু অ্যাডজয়নিং লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ শ্যাল বি 1 কিলোমিটার। দুটো পার্শ্ববর্তী যদি বড় বড় কোনো ইন্ডাস্ট্রি থাকে তাহলে তাদের মধ্যে এখানে যে গ্রিন বেল্ট থাকবে সেটা যেন মিনিমাম 1 কিলোমিটার যেন তার মধ্যে দূরত্ব থাকছে, যেন চড়া হয়ে থাকে। এবারে বলছে এনাফ স্পেস শুড বি প্রোভাইডেড ফর স্টোরেজ অফ সলিড ওয়েস্ট সো দ্যাট দিস কুড বি অ্যাভেলেবল ফর পসিবল রিইউজ। এবারে ওটা আগেরটাতে যেটা বলা হলো সেটা হলো ওয়াটার ওয়েস্ট, যেটা ওয়েস্ট ওয়াটার। এবার হচ্ছে সলিড ওয়েস্ট, সলিড বা সেমি সলিড যে ওয়েস্টগুলো থাকে সেগুলোকে তো ঠিক মতন ডাম্পিং করতে হবে। তো সেটাকে করার জন্য যেন এনাফ যেন স্পেস থাকে, কিংবা ওটাকে স্টোর করার জন্য যেন এনাফ স্পেস থাকে, যাতে কি যাতে ওইটাকে ভবিষ্যতে যদি রিইউজ করার সম্ভাবনা থাকে তাহলে ওখান থেকে যেন রিইউজও করা যায়। আর ডিরেক্টলি সলিড ওয়েস্ট বা সেমি সলিড ওয়েস্টটাকে যেন ইকোসিস্টেমের ওপরে যেন ওটাকে কোনোভাবে না প্রদান করা হয়ে থাকে, যাতে ওটা ইকোসিস্টেম যাতে খারাপ না করতে পারে সেটার দিকেও ধ্যান রাখা খুব দরকার। লেআউট অ্যান্ড ফর্ম অফ দ্য ইন্ডাস্ট্রি দ্যাট মে কাম আপ ইন দ্য এরিয়া মাস্ট কনফর্ম টু দ্য ল্যান্ডস্কেপ অফ দ্য এরিয়া উইদাউট অ্যাফেক্টিং টু সিনিক ফিচার্স অফ দ্যাট প্লেস। কোনো ইন্ডাস্ট্রির লেআউট, কোনো ইন্ডাস্ট্রি যখন ইনস্টল হতে চলেছে তো সেইখানে প্রথমে একটা জিনিস দেখতে হবে যে এরিয়ার যে ল্যান্ডস্কেপটা সেটাকে আগে ঠিক মতন শিওর হতে হবে যে কোন এরিয়াতে কোন ল্যান্ডস্কেপে সেই ইন্ডাস্ট্রিটা স্থাপন হতে চলেছে। তো সেটার জন্যে সেই জায়গার যে সিনিক যে ফিচার্স, যে বিউটিফুলনেস, যে মার্ভেলাস যে জায়গাটা, সেটার উপরে যেন কোনো খারাপ প্রভাব, যেন কোনো অ্যাডভার্স ইম্প্যাক্ট যেন না পড়ে, যেন সেটা যেন দেখতে খারাপ না হয়ে যায়। অ্যাসোসিয়েটেড টাউনশিপ অফ দ্য ইন্ডাস্ট্রি মাস্ট বি ক্রিয়েটেড অ্যাট এ স্পেস হ্যাভিং ফিজিওগ্রাফিক ব্যারিয়ার বিটুইন দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য টাউনশিপ। এবারে কোনো কারখানা যখন তৈরি হচ্ছে, সেই কারখানা তৈরি হওয়ার পর সেই কারখানা লাগোয়া কারখানার কর্মীদের জন্য যে টাউনশিপ তৈরি হবে, তো এই ইন্ডাস্ট্রি আর টাউনশিপ এদের মধ্যেখানে যেন একটা অনেক বড় যেন ব্যারিয়ার যেন বাধা থাকে, যাতে ইন্ডাস্ট্রির কোনো কিছু পলিউশন সেটা যেন সরাসরি টাউনশিপের ওপরে এসে পড়ে যেন অ্যাডভার্স ইম্প্যাক্ট যেন খারাপ প্রভাব যাতে ফেলতে না পারে। Each industry is required to maintain 3 ambient air quality measuring stations within 120-degree angle between stations. প্রতিটা ইন্ডাস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা ইনস্টল করতে হয়, যেটা হচ্ছে এয়ার কোয়ালিটিকে মেজারিং করার জন্য। কী করে মেজার করা যাবে, তো এয়ার কোয়ালিটি মেজারিং স্টেশনস বানানো হয়ে থাকে, যাতে করে কি যে কী করে পলিউটেড এয়ারটাকে আরও বেশি পলিউশন ফ্রি করা যায়। তো সেটা বলছে যে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটাকে ইনস্টল করা হয়ে থাকে উইদিন 120 ডিগ্রি অ্যাঙ্গেল বিটুইন স্টেশনস। তো সেখানে কী থাকে, 3টে অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি মেজারিং স্টেশনস ওইখানে ইনস্টল করা হয় প্রতিটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, যেটাকে বলা হচ্ছে ইএমপি, প্রিপেয়ার্ড বাই MOEF মানে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, ম্যান্ডেটস দ্যাট কমিউনিটি বিল্ডিংস অ্যান্ড টাউনশিপ শুড বিল্ড 1 to 1.5 কিলোমিটার অফ গ্রিন বেল্ট। টাউনশিপ আর বিল্ডিংস যেখানে বসবাসযোগ্য যেটা করে তোলা হবে সেটা যেন গ্রিন বেল্টের 1 থেকে 1.5 কিলোমিটারের যেন মধ্যে ওটা থাকে। তো এইটা প্রিপেয়ার করছে কে, MOEF। এটা কোন পরিকল্পনার আন্ডারে আছে, যেটা হচ্ছে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান। দিস ইজ সাজেস্টেড টু রেস্ট্রিক্ট এয়ার অ্যান্ড নয়েজ পলিউশন ইন দ্য ভিসিনিটি। এটা কারণটা হচ্ছে কি যে
মানে দূষিত যে বাতাস আর যে নয়েজ পলিউশন সেটা যেন ওই এরিয়ার মধ্যে যেন এসে না পৌঁছায়, যেটা গ্রিন বেল্টের মধ্যে থাকছে, যেখানে টাউনশিপ আর বিল্ডিংস যেখানে তৈরি করা হচ্ছে। অ্যাজ পার দ্য ন্যাশনাল ফরেস্ট পলিসি, যেটা হচ্ছে এনএফপি 1988 এই পলিসিটা অভিনীত হয়েছিল, এনঅ্যাক্টেড। ইট ইজ নেসেসারি টু এনকারেজ দ্য প্ল্যান্টিং অফ ট্রিজ অ্যালং সাইড অফ রোডস, railway lines, rivers and streams and canals, and on other unutilized lands under state, corporate, institutional or private ownership. ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988 এনএফপি, এখানে যেটা বলা আছে যে সবাইকে উৎসাহিত করতে হবে, প্রতি মানুষজনকে, যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে কী করে বেশি বেশি করে গাছ লাগানো সম্ভব। কোথায় কোথায় গাছ লাগানো মানে করতে হবে, গাছ লাগাতে হবে যেখানে যে জমিটায় হয়তো কোনো কাজকর্ম কিছু হচ্ছে না সেই জমিগুলোতে, অথবা রোডের পাশে, রেলওয়ে লাইনের পাশে, নদীর পাশে, স্ট্রিমসের পাশে, ক্যানেলের পাশে, এই সব জায়গাতে যেন ঠিক মতনভাবে গাছ লাগানো যায়। ন্যাশনাল ফরেস্ট পলিসি গিভ এমফ্যাসিস অন দ্য গ্রিন বেল্ট ডেভেলপমেন্ট। It says green belts should be raised in urban industrial areas as well as in arid tracts. Such a program will help to check erosion and desertification as well as improve the microclimate. তারপর রেফারেন্স। তো ন্যাশনাল ফরেস্ট পলিসির মধ্যে কি বলছে যে বেশি বেশি করে যাতে প্ল্যান্টেশন করতে হবে, করা সম্ভব হয় সেটা যাতে দেখতে হবে, কারণ এতে কি গ্রিন বেল্ট যত বেশি তৈরি হবে তত বেশি ইরোশন কম হবে, দূষিত এয়ার আরও বেশি ওটা মানে নন পলিউটেড এয়ারে ওটা পরিণত হবে। তার সঙ্গে যেসব জায়গাগুলো হচ্ছে শুষ্ক জায়গা, তো সেগুলো আর শুষ্ক থাকবে না, কারণ বেশি গাছপালা হলে সেখানে বৃষ্টিপাত বেশি হবে, ডেজার্টিফিকেশনটা কম হবে, ক্লাইমেটের মধ্যে একটা পরিবর্তন আসবে, শুষ্ক ক্লাইমেট থেকে সেটা বেটার ক্লাইমেটের দিকে সেটা আস্তে আস্তে অগ্রসর হবে। তো সেই জন্য আরবান এরিয়া, ইভেন কি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতেও যত বেশি সম্ভব তত বেশি প্ল্যান্টেশন করতে হবে। তো সেই পলিসিটা কার আন্ডারে পড়েছে? ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988 এনএফপি। As per the stipulations of MOEF, green belt is to be provided all round the power station boundary by planting trees, and the total green area including landscaping area will be 1/3 মানে about 33% of the plant area. টোটাল যে প্ল্যান্ট এরিয়া থাকছে তার 1/3 মানে 33% এরিয়া সেই জায়গাটাকে কনভার্ট করতে হবে কিসে, মানে গ্রিন এরিয়াতে। সেখানে আলাদা করে ল্যান্ডস্কেপিং করতে হবে যাতে ওইখানে বেশি করে প্ল্যান্টেশনস করা যায়। এক্ষেত্রে কী হবে, ইন্ডাস্ট্রির যে পলিউশনটা সেটা সরাসরি ইন্ডাস্ট্রি লাগোয়া যে কোনো যদি টাউনশিপ থাকে বা যদি কোনো বিল্ডিংস থাকছে বা যদি অ্যাডজাসেন্ট কোনো যদি ইন্ডাস্ট্রি থাকছে তাহলে তার উপরে এসে পরে কোনো বাজে প্রভাব ফেলবে না। সেই জন্য গ্রিন বেল্টটা কী করে আরও ইনক্রিজ করা যায় উইদিন দ্য ইন্ডাস্ট্রির মধ্যে। দিস উইল ইনক্লুড লে ডাউন এরিয়া হুইচ উইল বি লেটার অন কনভার্টেড ইন্টু গ্রিন এরিয়া। তো এটা তখনই সম্ভব যে যখন কোনো ইন্ডাস্ট্রি তার প্ল্যানিং চলছে, তার যে লেআউট তৈরি হচ্ছে, তো সে লেআউটের মধ্যে ওইখানে লে ডাউন এরিয়া আগে থেকে প্রথমে বানিয়ে রাখতে হবে না, তারপরে ওইটাকে ইন ফিউচার ওটাকে গ্রিন এরিয়াতে ওটাকে কনভার্ট করতে হবে, ওটাকে পরিণত করতে হবে। এটা কোথা থেকে সম্ভব? এটা হচ্ছে রিপোর্ট অন দ্য ল্যান্ড রিকোয়ারমেন্ট অফ থার্মাল পাওয়ার স্টেশনস বাই সিইএ মানে সেন্ট্রাল ইলেকট্রিক্যাল যে অথরিটি। তো যেরকম থার্মাল পাওয়ার স্টেশনের থেকে ওখান থেকে দূষণ খুব বেশি পরিমাণে হয়, তো সেখানেও কি ল্যান্ড রিকোয়ারমেন্ট দরকার থাকে, তো সেই সব মানে ল্যান্ড রিকোয়ারমেন্ট যেটা থাকছে তো সেইখানে মিনিমাম 33% যেন টোটাল প্ল্যান্ট এরিয়া 33% যেন ওটাকে গ্রিন এরিয়াতে কনভার্ট করা সম্ভব হয়। ইন ইন্ডিয়া দেয়ার ইজ নো এক্সক্লুসিভ গ্রিন বেল্ট রেগুলেশন পলিসি। ভারতে সেভাবে কোনো গ্রিন বেল্ট যে নীতি কিংবা সেটাকে কীভাবে পরিচালনা করা হবে সেটা সংক্রান্ত কোনো নীতি সেভাবে এখনও নেই। যদিও however under the purview of other regulations such as environmental guidelines for industries, environment management plan, national forest policy, forest conservation act, etc., certain percentage of land designated for green belts is recommended for different categories of industrial projects. এবার ইন্ডাস্ট্রি তো ডিফারেন্ট টাইপসের হতে পারে, সেটা রেলওয়ের ইন্ডাস্ট্রি কিছু হতে পারে, অয়েলের কোনো ইন্ডাস্ট্রি বা অটোমোবাইল কোনো ইন্ডাস্ট্রি বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইন্ডাস্ট্রি বা স্টিল ইন্ডাস্ট্রি, বিভিন্ন টাইপের ইন্ডাস্ট্রি রয়েছে। তো বিভিন্ন টাইপের ইন্ডাস্ট্রির জন্যে প্রতিটাতে আলাদা আলাদাভাবে গ্রিন বেল্টের জন্য রেকমেন্ড করে দেওয়া আছে যে ডিফারেন্ট ক্যাটাগরিজের ইন্ডাস্ট্রি সেখানে ডিফারেন্ট এরিয়ার গ্রিন বেল্ট কিন্তু বানাতে হবে, ওটা অপরিহার্য। তো সেই সবগুলো কোথা থেকে পাওয়া যায়, যেটা হচ্ছে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান থেকে পাওয়া যায়, সে নীতিগুলো যে কতটা দরকার, ন্যাশনাল ফরেস্ট পলিসি থেকে, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট থেকে, এক্সেট্রা, সে সংক্রান্ত যে এনভায়রনমেন্টকে কী করে বাঁচানো সম্ভব
সেই এখানে সেগুলো সব বলা আছে। এক্সপানশন অফ এগ্রিকালচারাল আরবান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস আর কজিং অ্যাডিশনাল বার্ডেন অন ন্যাচারাল রিসোর্সেস। প্রাকৃতিক যে সম্পদ, সে প্রাকৃতিক সম্পদের উপরে অতিরিক্ত চাপ, প্রেশার কী কারণে আসছে, কেন ওটা বোঝা হয়ে উঠছে? কারণ কি, এগ্রিকালচারাল ল্যান্ড আস্তে আস্তে এক্সপানশন হচ্ছে, তার সঙ্গে আরবানাইজেশন হচ্ছে, তার সঙ্গে কলকারখানার যে কার্যকলাপ সেটাও আস্তে আস্তে বেড়ে চলেছে। তো এগুলোর কারণে কী হচ্ছে, ন্যাচারাল রিসোর্সের উপরে খুব বেশি একটা বার্ডেন হয়ে পড়ছে, বোঝা হয়ে পড়ছে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইজ কজিং সিভিয়ার হেলথ হ্যাজার্ড ডিউ টু দ্য এক্সিডেড লেভেল অফ পলিউশন। ইন্ডাস্ট্রির জন্যেই পলিউশনটা বেশি হয়ে থাকে, সেই জন্যেই গ্রিন বেল্টের তৈরি করাটা খুব একটা মানে অপরিহার্য ব্যাপার। গ্রিন বেল্টকে বানাতেই হবে, তার জন্য একটা আলাদা এরিয়া দরকার। তো এই পলিউশন লেভেল যত বাড়বে, তো এটা বাড়ার কারণটা কি, ইন্ডাস্ট্রি যত বেশি আস্তে আস্তে উন্নতি হবে, তো সেটার কারণে কি হয়, মানে মানুষের ইকোসিস্টেম, মানে মনুষ্য জাতের ইকোসিস্টেম বলা চলে, বা কোনো পন্ড ইকোসিস্টেম, তো সেই সব ইকোসিস্টেমে কী হয়, খুব বেশি বিপত্তি দেখা যায়, সিরিয়াস হেলথের শারীরিক বিপত্তি আসে, হ্যাজার্ড হয়। তো সেই জন্য কী বলছে, গ্রিন বেল্ট নট রেস্ট্রিক্ট এনভায়রনমেন্টাল পলিউশন বাট ইট হেল্পস টু মেনটেন দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স অফ দ্য রিজিয়ন। তো সেই জন্য গ্রিন বেল্ট যদি বাড়ানো হয়, তাহলে এক্ষেত্রে এনভায়রনমেন্টাল পলিউশনটাকে শুধুমাত্র আটকাবে না, তার সঙ্গে ওই এলাকার যে ইকোলজিক্যাল ব্যালেন্স, সেটা কীভাবে রক্ষণাবেক্ষণ করা যায় সেটাকেও সাহায্য করবে এই গ্রিন বেল্ট। তো আজকের এই যে চ্যাপ্টারটা, সেটা এইটুকুই ছিল, যেটা হচ্ছে রিকোয়ারমেন্ট অফ গ্রিন বেল্ট অ্যান্ড ল্যান্ড। তো আজকে আমরা যেখান থেকে এটা শিখলাম কি, যে গ্রিন বেল্ট কী জিনিস আর তার কী উদ্দেশ্য, আর গ্রিন বেল্টের ডেভেলপমেন্টের জন্যে কী কী ল আইনস কী কীভাবে রয়েছে, সেটা বিষয়ে আমরা জানলাম। তো আজকের এই চ্যাপ্টারটা আমি টপিকটা এখানেই শেষ করলাম। তো এর পরের ক্লাসে আবার নতুন একটি টপিক নিয়ে পরে দেখা হবে। তো আজকের জন্য এখানেই থাক, সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হোম, স্টে হেলদি। থ্যাংক ইউ।